खा रहा है क्योंकि संभल मस्जिद में लाउडस्पीकर्स हटा दिए गए हैं और बिना लाउडस्पीकर के नमाज अदा की गई है। जुमे की नमाज মসজিদে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে যোগী প্রশাসন। ফলে আজান দেওয়ার ক্ষেত্রে মাইক ব্যবহার করতে পারছে না এলাকার মসজিদগুলি। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের সম্ভলে দেখা গেল এক অন্য ছবি। মসজিদের ছাদে উঠে খালি গলায় আজান দিলেন এক মুয়াজ্জিন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সম্ভল জেলার শাহী জামা মসজিদের ছাদ থেকে এক মুয়াজ্জিন আজান দিচ্ছেন। প্রসঙ্গত 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলিম সমাজের উপর নেমে এসেছে এক আগ্রাসন মনোভাব। কখনো জোর করে জয় শ্রীরাম বলানো কিংবা মসজিদে গেরুয়া পতাকা টাঙানো থেকে শুরু করে বুলডোজার দিয়ে মসজিদ খানকা মাজার গুঁড়িয়ে দেওয়ার মতো নানারূপ কার্যকলাপ প্রকাশ্যে ঘটিয়ে চলেছে বিজেপি তথা হিন্দুত্ববাদীরা। এমতাবস্থায় এবার দেখা গেল উত্তরপ্রদেশের লাউডস্পিকারের নামে মসজিদে মাইক বন্ধ করে দেয়া হলো। অর্থাৎ পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে, যেসব কথা এখন অতীত হতে চলেছে। এ প্রসঙ্গে কি বললেন রাজনীতিবিদ অরূপ চক্রবর্তী, শুনুন। আপনি সংখ্যালঘু মুসলমান, তাই আপনি দেশদ্রোহী, তাই আপনি পাকিস্তানি। আমি হিন্দু ব্রাহ্মণ, তাই আমি খুব দেশপ্রেমিক। এই যে ন্যারেটিভটা, মোহাম্মদ শামি যখন খেলতে নামেন, যখন তিনি উইকেট নেন তখন চুপ থাকে, আর যেদিন একদিন পারফরমেন্স খারাপ হয় তখন তার জাত তুলে কটূক্তি করা হয়। সেই জায়গায় বিজেপির রাজনীতি হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষকে লড়িয়ে দাও। যখনই জনতা চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধেরও বাদ্য। আমরা দেখে আসছি। আমরা কাল একটি খবর দেখলাম যেখানে মসজিদে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা করা হয়েছে। পুলিশ জানাচ্ছে যে লাউডস্পিকার না, মুখে আজান দাও। এই যে ব্যাপারটা, এই যে এটা তো মানে মন্দিরে ঘন্টা বাজবে, শাঁখ বাজবে, বাড়িতে বা আজান হবে মসজিদে, এটা তো একটা ভারতের একটা সংস্কৃতি। এটা কোন মসজিদে হয়েছে? এটা উত্তরপ্রদেশের কোনো একটি মসজিদে। আচ্ছা, হ্যাঁ, সম্ভালে এর আগেও ঘটনা ঘটেছে। আসলে মুশকিলটা হচ্ছে বিজেপির কাছে, যদি একটা রাজনৈতিক দলের কাছে মানুষের কি প্রত্যাশা থাকে, তারা সরকারে যদি ক্ষমতায় আসেন তারা মানুষের জন্য কাজ করবেন। কাজ মানে রুটি কাপড়া মাকান, অন্ন বস্ত্র বাসস্থানের কাজ করবেন, কর্মসংস্থানে কাজ করবেন। বিজেপি কর্মসংস্থানে 10 বছরে 20 কোটি নতুন বেকার তৈরি করেছে, অর্থনীতি গোল্লায় পাঠিয়েছে। রুটি কাপড়া মকানের জন্য মানুষ হাহাকার করছে, এদিকে বড়লোক আরো বড়লোক হচ্ছে। তো বেসিক ন্যারেটিভ যে এজেন্ডা রাজনীতির, সেই জায়গায় বিজেপি ভয়াবহভাবে ব্যর্থ। সেই জায়গায় বিজেপির রাজনীতি হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষকে লড়িয়ে দাও। যখনই জনতা চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধেরও বাদ্য। আগে এই ছড়াটা খুব জনপ্রিয় ছিল, সম্ভবত কবি সমর সেনের লেখা, আমি ভুলও হতে পারে, মানে এই মুহূর্তে মনে পড়ছে না। তো আগে যখন মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের কথা বলতেন তখন যুদ্ধ দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা হতো। আর এখন যুদ্ধটা বহিঃশত্রুর সাথে নয়, যুদ্ধটা তার কারণে হয়েছে আপনার সাথে আমার। আপনি সংখ্যালঘু মুসলমান, তাই আপনি দেশদ্রোহী, তাই আপনি পাকিস্তানি। আমি হিন্দু ব্রাহ্মণ, তাই আমি খুব দেশপ্রেমিক। এই যে ন্যারেটিভটা, আসলে আমার এবং আপনার মধ্যে যে সৌভ্রাতৃত্বের বন্ধন বিগত 77 বছর ধরে ভারতবর্ষে, যে আপনার কন্ট্রিবিউশন এবং আমার কন্ট্রিবিউশনে ভারতবর্ষ এগিয়ে চলছে, এই ইতিহাসটাকে এরা ভুলিয়ে দিতে চায়। এই ভারতবর্ষ, ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতবর্ষকে অলঙ্কৃত করেছেন রাষ্ট্রপতি হিসেবে, শুধু তাই না, তার বিজ্ঞান সত্তাকে দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের মাথা উঁচু করেছেন। ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ আজকে ভারতবর্ষের বুকে, মানে এটাই ভারতবর্ষের সমস্যাও এটাই। দেখুন, দিলীপ কুমারের মতো অভিনেতা, তার আসল নাম ইউসুফ খান, 1947 সাল থেকে দাপিয়ে সারা ভারতের বলিউড কাঁপিয়ে এসছেন দিলীপ কুমার, এত বড় অভিনেতা। তিনিও ইউসুফ খান নাম নিয়ে কিন্তু অভিনয় করতে পারেন। বোধহয় তার মনেও একটা সংশয় ছিল, বা সেই সিনেমার পরিচালক প্রযোজকদের মনেও সংশয় ছিল যে খান নাম নিয়ে যদি সিনেমা করে তাহলে ভারতবর্ষের অধিকাংশ মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এই যে মাইন্ডসেটটা তৈরি করে দেওয়া, এটা ভাঙতে সময় লাগছে। আমরা দেখলাম 80-র দশকের মাঝামাঝি সময় লাগলো, 47 থেকে 87, প্রায় 40 বছর সময় লেগেছিল যখন একজন আমির খান বা সালমান খান বা শাহরুখ খানকে এসে মেইন স্ট্রিম সিনেমায় হিরো হতে হয়েছিল। এবং ভারতবর্ষের মানুষ কিন্তু গ্রহণ করেছিল, তাদেরকে সাদরে গ্রহণ করেছিল। শুধু তাই নয়, তাদেরকে সুপার হিরোর মর্যাদা দিয়েছে দেশের মানুষ। যেরকম অমিতাভ বচ্চন সুপার হিরোর মর্যাদা পেয়েছেন, তেমনি শাহরুখ খান, সালমান খান বা আমির খানরাও সুপার হিরোর মর্যাদা পেয়েছেন। অর্থাৎ অন্য পদবি থাকলে যে আদারাইজেশন করা হয় ভারতবর্ষে, শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রে, সমস্ত জায়গায়, এই বোধটা থেকে বেরিয়ে আসতে ভারতবর্ষকে অনেকদিন সময় লেগেছে। কিন্তু আমরা বিশ্বাস রাখি ভারতবর্ষের শুভবুদ্ধির মানুষের উপরে, আমরা বিশ্বাস রাখি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধানের উপরে। তার জন্যই আজও ভারতবর্ষ যখন ক্রিকেট খেলতে যায় তখন জাহির খান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মোহাম্মদ আজহারউদ্দিন, তাদের বাদ দিয়ে ভারতবর্ষের টিম হয় না। মোহাম্মদ কাইফের সে অবিস্মরণীয় ইনিংস,
ইংল্যান্ডের বুকে, আজও ভারতবর্ষের মানুষ মনে রাখে। আজহারউদ্দিনের সেই ফ্লিক, কবজির মোচড় আজও ভারতবর্ষের মানুষ মনে রাখে। কিন্তু দুর্ভাগ্য এখানেই, মোহাম্মদ শামি যখন খেলতে নামেন, যখন তিনি উইকেট নেন, তখন চুপ থাকে। আর যেদিন একদিন পারফরমেন্স খারাপ হয়, তখন তার জাত তুলে কটূক্তি করা হয়। এই মানসিকতাই বিজেপির মূল রাজনীতির ধারক ও বাহক। যতদিন এই বিদ্বেষের রাজনীতির চর্চা হবে, চাষ হবে, ততদিন জানবেন বিজেপি থাকবে। কিন্তু স্বাধীনতার পর থেকে দাদা মসজিদ, মন্দির, গির্জা তো একসঙ্গে রয়েছে। হঠাৎ করে মসজিদে আজান দিতে দেবো না, লাউড স্পিকার বন্ধ করো, মসজিদের মাথায় গেরুয়া পতাকা টাঙিয়ে দিতে হবে, কেন মন্দিরের মাথায় তো গেরুয়া পতাকা টাঙানো হয়, মসজিদে কেন জোরপূর্বক করা হবে এগুলো? শুধু তাই নয়, এটা দেখবেন দুটো দেশেই সমান চিত্র। বাংলাদেশে জামাতে ইসলামী যে কাজ করে, হিন্দু মন্দির দখল করা, একই কাজ আমাদের দেশের বুকে আরএসএস, বিজেপি, বজরং দল সেই একই কাজ করে। আমার একদম মুদ্রার এপিটোপিট। আমি কেন বলছি, ধরুন আমি কদিন আগে আমার ব্যক্তিগত একটা চিকিৎসার কাজের জন্য আমি একটা হায়দ্রাবাদে গিয়েছিলাম। আমি হায়দ্রাবাদে যাবো আর বাঙালি বা ভারতের নাগরিক আমি চারমিনার দেখবো না, তা তো হয় না। আমি চারমিনার যখন ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে আমি দেখলাম চারমিনারের একটা কোনায় হঠাৎ করে ভাগ্যলক্ষ্মী দেবীর মন্দির, যেটা নিয়ে বিতর্ক হয়েছে বহু। অথচ আজ থেকে 4 দশক আগে যত ছবি, কোনো ছবিতে কিন্তু সেখানে কোনো মন্দিরের কোনো অস্তিত্ব ছিল না। স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো ছবিতে ভাগ্যলক্ষ্মী মন্দিরের কোনো অস্তিত্ব ছিল না। ওটা জোরপূর্বক হিন্দু ফ্যানাটিক্সরা ওখানে মন্দিরটা প্রতিষ্ঠা করল। অর্থাৎ মুসলমানদের একটা স্থাপত্য নিদর্শন, সেইখানে তাদের আধিপত্য কায়েম করতে হবে হিন্দু মৌলবাদীদের। ঠিক এই একই জিনিস আমি দেখলাম যখন বাংলাদেশে গেলাম, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, সেই মন্দিরের সম্পত্তি জবরদখল করে নেওয়া হচ্ছে। ওখানে মুসলমান মৌলবাদ, এখানে হিন্দু মৌলবাদ। মুশকিল হচ্ছে শুভেন্দুর একদম এই দুটো মুদ্রার এপিটোপিট। কারণ মুসলমান মৌলবাদ বাড়লে হিন্দু মৌলবাদের সুবিধা, আবার হিন্দু মৌলবাদ বাড়লে মুসলমানদের সুবিধা। মুসলমান মানে মুসলমান মৌলবাদী মুসলমানদের সুবিধা। কারণ একটা বাবরি মসজিদ ভাঙা দেখিয়ে বাংলাদেশে 1,500 মন্দির ভাঙা যায়, আবার বাংলাদেশে হিন্দু অত্যাচারিত দেখিয়ে এদেশের বুকে মুসলমানকে পিটিয়ে খুন করা যায়। একটা মৌলবাদের বারবারন্ত হলে আরেকটা মৌলবাদের সুবিধা। আর মৌলবাদীরা এটা খুব ভালো মতো জানে। এটা হচ্ছে দুদলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সেটিং পলিটিক্স বলে না, আসল সেটিংটা হচ্ছে মৌলবাদীদের মধ্যে। তুম হামে গুট কে হ্যাঁ, তুম হামে গুট কে হ্যাঁ, হাম তুমকো ভেরি গুট কে হ্যাঁ, একটা গান ছিল এরকম, তুমি আমাকে তোল্লাই দিলে আমিও তোমাকে তোল্লাই দেবো, সুবিধা দেবো। এই জায়গায় ভারতবর্ষের মানুষ এটা বুঝতে পারছেন যে আসলে শক্তিবৃদ্ধি যদি মৌলবাদীদের হয়, তাহলে বিপদ হিন্দু মুসলমান নির্বিশেষে। কারণ হিন্দু যদি আজকে ধরুন আপনি রোজা রাখছেন, আপনার বাড়িতে ঈদের দিন আমি যদি যাই, আপনার বাড়িতে আপনি আমাকে আমন্ত্রণ জানাবেন বা আমি নিজেই দেখা করতে গেলাম, তাহলে যে কালচারাল এক্সচেঞ্জটা হবে, এটাকে ভয় পায় বিজেপি। আজকে যত বেশি হবে আজকে ধরুন আমার মহানাগরিক ফিরা থাকেন, প্রতি বছর তার বাড়িতে আমি ঈদের দিন যাই, দাওয়াতের জন্য তিনি আমন্ত্রণ করেন, আমরা যাই একসাথে, সবাই মিলে হই হই করি। সেখানে হিন্দু মুসলমানকে বিচার্য থাকে না। আজকে ধরুন আপনি যেখানে আপনার বাড়ি, সম্ভবত সোনারপুরে আপনার বাড়ি, সেখানকার বিধায়ক ফিরদৌসী বেগমের বাড়িতে ঈদের অনুষ্ঠান হয়, সবাই যায়। এখানে কামালগাজী মসজিদে যখন নামাজ হয়, ইফতার হয়, সবাই আমরা যাই। আবার একইভাবে ফিরদৌসীকে আমি দেখলাম সেদিনকেও শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালছেন। এই তো ভারতবর্ষ, এই ভারতবর্ষ সবার, এই ভারতবর্ষ শুধু বিজেপি, আরএসএস, বজরং দলের পৈতৃক সম্পত্তি নয়। এই জায়গাটাকে ওরা নষ্ট করতে চায় এই কারণেই, কারণ এটাই আখেরে ওদের রাজনৈতিক ডিভিডেন্ড হয়। এই রাজনৈতিক ডিভিডেন্ডের জায়গাটাকে কুঠারাঘাত করতে হবে। কারণ আজকে হিন্দু মুসলমান আছে, যেদিন হিন্দু মুসলমান থাকবে না, সবাই মুসলমান দেশ ছাড়া হয়ে যাবে, সেদিনকে দেখবেন দলিত বনাম ব্রাহ্মণ হবে। সেদিনকে একটা দলিত এসইউভি কিনে তাকে পেটানো হবে। কদিন আগে হয়েছে, হরিয়ানার বুকে এসইউভি কিনেছে, চাকরি পেয়েছে, কর্পোরেটে চাকরি করে। কেন দলিত এসইউভি চড়বে? কেন দলিত ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে? তাই জন্য তাকে পেটানো হচ্ছে। এটাই ভারতবর্ষে। যে সমাজ বিরোধী বা যে অন্যায়কারীরা, দুষ্কৃতীরা যারা এই কাজ করছে, মসজিদের বা মাজারের উপরে উঠিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া, জোর করে জয় শ্রীরাম বলানো কোনো একজন বয়স্ক মুসলিম ব্যক্তিকে, বা এই যে মসজিদের মাইক খুলে নেওয়া বা লাউড স্পিকার বন্ধ করে দেওয়া, আজান দিতে দেবো না, তারা তো কোনোভাবে আইনের আওতায় আসছে না, যেটা চিন্তার কারণ হচ্ছে। হ্যাঁ, বিজেপি সরকারের আমলে তো এদের জন্য মুক্তাঞ্চল করে রাখা হয়েছে। দেখুন, সরি টু সে, বলা উচিত নয়, সুপ্রিম কোর্ট রাম মন্দিরের রায় দিয়েছে, আমরা সবাই মেনে নিয়েছি, কারণ সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই। কিন্তু সুপ্রিম কোর্টও সেই রায় দেওয়ার সময় তারা উচ্চারণ করছেন যে আমরা বিশ্বাসের উপর ভিত্তি করে রায় দিচ্ছি, যে এখানে হিন্দুরা বিশ্বাস করেন যে এখানে ভগবান রামের জন্ম হয়েছিল। মানে আইন তো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সকে মাথায় রেখে রায়টা দেবে। কিন্তু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, তাই সেই রায়ের বিপক্ষে আমাদের কিছু বলার নেই। কিন্তু এই প্রশ্নগুলো থাকবে ভারতবর্ষের গণতন্ত্রে। যেভাবে 370 ধারাকে জম্মু কাশ্মীর থেকে তুলে দেওয়া হয়েছে, সংবিধানের 6 শিডিউল তো নর্থ ইস্টের রাজ্যগুলোতে রয়ে গেছে। আপনি চাইলেই মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে জমি কিনতে পারবেন না। এমনকি উত্তরাখণ্ডে বিজেপি সরকার
তারা নতুন আইন আনছে যে উত্তরাখণ্ডের বাইরের কোনো লোক উত্তরাখণ্ডে জমি কিনতে পারবে না, কিন্তু 370 ধারা তুলে দেওয়া হবে আর জম্মু কাশ্মীরের জমি আদানির জন্য খুলে দেওয়া হবে। মানে জম্মু কাশ্মীরে আদানি জমি কিনতে পারবে, জম্মু কাশ্মীরে যে কেউ গিয়ে মুসলমানদের জমি কিনতে পারবে। 370 ধারা তুলে দেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর থেকে। তাহলে তুমি নর্থ ইস্ট স্টেটগুলোকে বাদ রাখলে কেন রাখলে? কারণ সেখানে তোমার করবার মুরুদ নেই, সেখানে তোমাদের সরকার রয়েছে।